আচ্ছা, আগের দিন তোমাদের ভৌম জল নিয়ে পড়ানো হয়েছিল। আর আজকে বিষয় সেই ভৌম জলেরই নির্গমন বা প্রস্রবণ। ভৌম জল যখন বেরোচ্ছে তখন সেটা প্রস্রবণ হচ্ছে। তাহলে ভৌম জলের নির্গমন বা প্রস্রবণ। তোমাদের প্রথমেই মনে হবে যে প্রস্রবণ কি। ভৌমজল তো পড়েছ। ভৌমজল যখন ভূপৃষ্ঠের কোনো একটা নির্দিষ্ট স্থান দিয়ে স্বাভাবিকভাবে মানে নিজে থেকেই বেরিয়ে আসে তখন তাকে বলা হয় হচ্ছে প্রস্রবণ। আরও সহজভাবে বললে বলা যায় যে ভূগর্ভের জল স্বাভাবিকভাবে ভূপৃষ্ঠের বাইরে যখন বেরিয়ে আসে সেটা তখন তাকে আমরা বলি প্রস্রবণ। এটা কন্টিনিউ বেরোতে পারে যে সব সময় বেরিয়ে যাচ্ছে ভূগর্ভের জল বাইরে, আবার হয়তো দেখা গেল যে একটা নির্দিষ্ট সময় বেরোচ্ছে, পরে আবার বেরোচ্ছে না, আবার কিছুদিন পর বেরোচ্ছে, এরকমও হতে পারে। তাহলে প্রস্রবণ বললে এক কথায় তোমরা বলবে যে ভূগর্ভের জল বা ভৌম জল যখন কোনো নির্দিষ্ট স্থান দিয়ে ভূপৃষ্ঠের কোনো নির্দিষ্ট স্থান দিয়ে স্বাভাবিকভাবে বেরিয়ে আসবে তখন তাকে বলবো আমরা প্রস্রবণ। প্রস্রবণের একটা ছবি তোমাদের আমি এখানে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নেবে, তাহলে বুঝতে পারবে। এবার এই প্রস্রবণ মানে ভূগর্ভের জল কেন ভূপৃষ্ঠের কোনো স্থান দিয়ে স্বাভাবিকভাবে কীভাবেই বা বেরিয়ে আসবে? নিশ্চয়ই কোনো ফাটল থাকতে হবে, তাই না? নালে বেরোবে কেন? তাহলে কি কি অবস্থা থাকলে পরে প্রস্রবণের উৎপত্তি হবে সেগুলা আগে আমাদের জানতে হবে। তাহলে প্রস্রবণের উৎপত্তি হতে গেলে ভূপৃষ্ঠে কোথায় প্রস্রবণের উৎপত্তি হবে তা নির্ভর করবে কতগুলো প্রাকৃতিক অবস্থার উপর। আমি তোমাদের পয়েন্ট করে লিখে দিচ্ছি, তোমরা এর সঙ্গে সঙ্গে দেখে নেবে। আমি একটা উৎপত্তির অনুকূল অবস্থা ছকের সাহায্যে দেখিয়েছি। তাহলে কি কি প্রাকৃতিক অবস্থার উপর নির্ভর করছে? এক নম্বর হচ্ছে শিলাস্তরের প্রকৃতি। শিলাস্তরের প্রকৃতি বলতে কি বুঝবে? যে শিলাটা সছিদ্র শিলা, প্রবেশ্য শিলা না অপ্রবেশ্য শিলা। আচ্ছা, 2 নম্বর বলছে প্রবেশ্য ও অপ্রবেশ্য শিলাস্তরের পারস্পরিক অবস্থান। আগের দিন তোমরা ভৌমজল পড়তে গিয়ে প্রবেশ্য এবং অপ্রবেশ্য শিলা বুঝেছ। তাহলে প্রবেশ্য শিলা এবং অপ্রবেশ্য শিলাস্তরের পারস্পরিক অবস্থানটা প্রস্রবণের উৎপত্তির নিয়ন্ত্রক। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আগেই বললাম যে কোনো একটা ফাটল থাকতে হবে, শিলাস্তরে চ্যুতি, দারুণ ইত্যাদির অবস্থান থাকতে হবে। ভূমির ঢাল, ভূমি যদি ঢাল বেশি হয় তাহলে জলটা খুব স্পিডে গড়িয়ে পড়বে, এগুলো জানোই। তাহলে ভূমির ঢাল। 5 নম্বর পয়েন্ট হচ্ছে ভৌমজলের পরিমাণ, চাপ ইত্যাদি। তাহলে এই যে 5টা পয়েন্ট, এই 5টা পয়েন্ট প্রস্রবণের উৎপত্তির অনুকূল পরিবেশ বা এই 5টা পয়েন্ট প্রস্রবণের উৎপত্তিকে নিয়ন্ত্রণ করে। ঠিক মানে কোথায় এই 5টা পয়েন্ট না থাকলে প্রস্রবণের উৎপত্তি হবে না সেখানে। যেমন একটা উদাহরণের সাহায্যে তোমাদেরকে আমি বলছি। দেখো যে ভৌম জলের উপরিভাগ, অর্থাৎ আমরা আগের দিন ওয়াটার টেবিল বা জলপীঠ একটা ছবির সাহায্যে দেখিয়েছিলাম। এই জলপীঠটা যেখানে ভূপৃষ্ঠে ছেদ করে, ভূপৃষ্ঠকে ছেদ করছে, তো তারপরে তো তোমাদের অসম্পৃক্ত স্তর শুরু হচ্ছে বা ভাডোস ওয়াটার শুরু হচ্ছে। তো যেখানে ভূপৃষ্ঠকে ছেদ করে ঠিক সেখানে বা তার কিছুটা নিচে প্রস্রবণের উৎপত্তি হয়। যখন একটা অপ্রবেশ্য শিলার ওপর প্রবেশ্য শিলাস্তর অবস্থান করে, তাহলে এই একটা অপ্রবেশ্য শিলা আর একটা প্রবেশ্য শিলা, এই দুটো শিলাস্তরের যে সংযোগস্থলটা যদি উন্মুক্ত হয়ে যায়, ধরো ফেটে গেছে, তাহলে কী হবে? সেই জায়গা দিয়ে ওই প্রবেশ্য শিলাস্তরের মধ্যে যে জলটা জমেছিল সেটা বেরিয়ে আসবে। আচ্ছা, গ্রানাইট বা চুনাপাথর গঠিত অঞ্চলে যদি কোনো ফাটল থাকে তাহলে এবং সেই ফাটলটা ভূগর্ভ থেকে যদি ভূপৃষ্ঠ পর্যন্ত এসে পৌঁছায় তাহলে সেখানে কোনো প্রস্রবণ সৃষ্টি হবে। আবার অনেক সময় কোনো ডাইক বা সিল বেশি দেখা যায় হচ্ছে কয়লা খনিতে। এই ডাইক বা সিল যদি প্রবেশ্য শিলাস্তরটাকে ছেদ করে, তার মানে প্রবেশ্য শিলাস্তরটা ওই জায়গাটা ফেটে যায়, তাহলে সেখানেও হচ্ছে প্রস্রবণের উৎপত্তি হবে। তাহলে তোমরা প্রথমে জানলে প্রস্রবণ কি, প্রস্রবণ কাকে বলে, প্রস্রবণ তৈরি হতে গেলে কি কি অনুকূল অবস্থা থাকতে হবে সেগুলো জানলে এবং সেটা উদাহরণের সাহায্যে বুঝলেও। এখন তোমাদের জানতে হবে ভারতে
মূলত কোথায় কোথায় প্রস্রবণের অবস্থান রয়েছে এটাও আমি একটা পয়েন্ট করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ভারতে প্রস্রবণের অবস্থান, ভারতের মূলত 3টি অঞ্চলে প্রস্রবণ আছে। এই 3টি অঞ্চলে, এটাও আমি এটা লিখে দিয়েছি, ছকের মাধ্যমে দেখে নেবে। 3টি অঞ্চলে কোথায় কোথায়? 1 নম্বর হচ্ছে ঝাড়খণ্ডের গ্রানাইট নিচ শিলাগঠিত পাহাড় ও উচ্চভূমি অঞ্চলে, ঝাড়খণ্ডের গ্রানাইট নিচ মানে আগ্নেয় শিলাগঠিত অঞ্চলে। 2 নম্বর হচ্ছে মহারাষ্ট্রের পশ্চিমঘাট পর্বতের পশ্চিম দিকের পাদদেশ ভূমিতে। 3 নম্বর হচ্ছে উত্তরাখণ্ডের কুমায়ুন হিমালয়। এই 3টি অঞ্চলে প্রচুর প্রস্রবণ দেখা যায়। এই 3টি অঞ্চলে প্রস্রবণ এতটাই অবস্থান রয়েছে, এগুলো মূলত 3টি অঞ্চল। 2-1টা ছবি আমি এর সঙ্গে সংযোজন করে দেবো, ছবিগুলো দেখলে বুঝতে পারবে যে এই 3টি কোথায় কোথায় প্রস্রবণ রয়েছে। পশ্চিমবঙ্গ প্রস্রবণ রয়েছে, যেমন বীরভূমে প্রায় 10টা প্রস্রবণ রয়েছে, হ্যাঁ, তার বীরভূমে বক্রেশ্বরে। তাহলে অনেক সময় কি হয়, ভারতের মেঘালয়, ছোটনাগপুর মানভূমি অঞ্চলেও অনেক প্রস্রবণ দেখা যায়। কখনো কখনো কি হয়, একটা রেখা বরাবর অনেকগুলো প্রস্রবণ সৃষ্টি হয়। যেমন বললাম বীরভূমে বক্রেশ্বরে 10টি প্রস্রবণ রয়েছে। তো অনেকগুলো যখন প্রস্রবণ একটা রেখা বরাবর অবস্থান করে তখন তাকে আমরা বলি হচ্ছে কি প্রস্রবণ রেখা। এরকম দেখা যায় ভারতের মেঘালয়তে, ছোটনাগপুর মালভূমি অঞ্চলে এরকম প্রস্রবণ রেখা দেখা যায়। আবার অনেক সময় হয় কি, অসংখ্য প্রস্রবণ, অনেকগুলো প্রস্রবণ একসঙ্গে আছে, সেখান থেকে আবার ছোট ছোট জলপ্রপাত সৃষ্টি হয়। সেরকম যদি কোনো অবস্থান হয় তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে প্রপাত রেখা। প্রস্রবণ রেখারও একটা ছবি তোমরা আমি এর সঙ্গে সংযোজন করে দিয়েছি, দেখে নেবে। এবার চলে আসছি প্রস্রবণের প্রকারভেদ। প্রস্রবণের প্রকারভেদ, এটা আমি একটা ছক করেছি, ছকের মাধ্যমে তোমাদের দেখিয়েছি, দেখবে। প্রস্রবণের প্রকারভেদ, প্রস্রবণকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগটা হচ্ছে মানে ভিত্তি, প্রস্রবণের অনেকগুলো প্রস্রবণকে ভাগ করা হয়েছে অনেকগুলো বেস ধরে। প্রথম 1 নম্বর যেমন স্থায়িত্ব অনুযায়ী, 2 নম্বর জলের প্রকৃতি অনুযায়ী, 3 নম্বর রয়েছে ভূতাত্ত্বিক গঠন ও শিলার প্রকৃতি অনুযায়ী। তাহলে স্থায়িত্ব অনুযায়ী কি ধরনের প্রস্রবণ হচ্ছে, আগে প্রথমেই শুরুতে বলেছিলাম অবিরাম প্রস্রবণ এবং সবিরাম প্রস্রবণ। অবিরাম প্রস্রবণ মানে কি, যেই প্রস্রবণ থেকে সবসময় জল বেরোয় সেটাকে বলি হচ্ছে আমরা অবিরাম প্রস্রবণ। আর সবিরাম প্রস্রবণ হচ্ছে যেখান থেকে মাঝে মাঝে জল বেরোয়। হ্যাঁ, সব কিছু কিছু প্রস্রবণ আছে যেগুলোতে শুধুমাত্র ধরো আর্দ্র ঋতু যেমন বর্ষাকালে জল বেরোয় কিন্তু শুষ্ক ঋতুতে শুকিয়ে যায়, এদেরকে বলা হয় হচ্ছে সবিরাম প্রস্রবণ। এই অবিরাম প্রস্রবণ এবং সবিরাম প্রস্রবণের ছবিও আমি এর সঙ্গে দিচ্ছি, তোমরা একটু দেখে নেবে। এটা হচ্ছে স্থায়িত্ব অনুযায়ী। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট কি বললাম, জলের প্রকৃতি অনুযায়ী। জলের প্রকৃতি অনুযায়ী প্রস্রবণ তোমরা শুনেওছো, উষ্ণ প্রস্রবণ, শীতল প্রস্রবণ, তাই তো? তাহলে জলের প্রকৃতি অনুযায়ী 3 ধরনের প্রস্রবণ রয়েছে। একটা হচ্ছে শীতল প্রস্রবণ, উষ্ণ প্রস্রবণ এবং হচ্ছে খনিজ প্রস্রবণ। এই শীতল প্রস্রবণ, উষ্ণ প্রস্রবণ এগুলো নাম শুনেই বুঝতে পারতেছ নিশ্চয়ই যে কি হতে পারে। তাহলে যেসব প্রস্রবণ থেকে শীতল জল নির্গত হয় সেগুলোকে বলে হচ্ছে শীতল প্রস্রবণ। যেমন রয়েছে উত্তরাখণ্ডে দেরাদুনের কাছে সহস্রধারা প্রস্রবণ, এটা কিন্তু শীতল জল বেরোয়। আর উষ্ণ প্রস্রবণ অনেক সময় এই ভৌম জলের স্তরটা ভূগর্ভের ভূ অভ্যন্তরে অনেকটা গভীরে অবস্থান করে। তাহলে এর ফলে কি হচ্ছে, আমরা জানি যে পৃথিবীর 33 কিলোমিটার মিটার ভেতরে গেলে 1 ডিগ্রি টেম্পারেচার বাড়ে। তাহলে ভূপৃষ্ঠের অভ্যন্তরে যত আমরা যাব তত জলের উষ্ণতা বাড়বে। তাহলে অনেক সময় দেখা যায় যে এই সম্পৃক্ত স্তরটি মানে অর্থাৎ ভৌমজলের স্তরটি ভূপৃষ্ঠের অভ্যন্তরে যথেষ্ট গভীরে রয়েছে। তার ফলে কি হবে, সেইখানকার জলটা অনেকটা উষ্ণ থাকবে এবং এই উষ্ণ জল প্রস্রবণের আকারে নির্গত হয়, সেটাকে বলি আমরা উষ্ণ প্রস্রবণ। কখনো কখনো আবার ভূপৃষ্ঠে অবস্থিত ফাটল, চ্যুতি এগুলোর মধ্য দিয়েও জল অনেক গভীরে প্রবেশ করে,
প্রবেশ করে উত্তপ্ত হয়, উত্তপ্ত হয়ে সেটা প্রস্রবণের আকারে নির্গত হয়। তাহলে একেই বলি আমরা হট স্প্রিং বা উষ্ণ প্রস্রবণ। পশ্চিমবঙ্গে যেমন বক্রেশ্বরে রয়েছে, বিহারের রাজগিরি প্রভৃতি স্থানে উষ্ণ প্রস্রবণ আছে। আবার দেখো, যদি কোনো জায়গায় আগ্নেয়গিরি থাকে, তাহলে আগ্নেয়গিরি অধ্যুষিত অঞ্চলেও কি হবে, উত্তপ্ত শিলাস্তরের সংস্পর্শে এসে ভৌমজল উষ্ণ হবে, তখনও উষ্ণ প্রস্রবণ তৈরি হবে। এরকম আগ্নেয়গিরি অধ্যুষিত উষ্ণ প্রস্রবণ রয়েছে হচ্ছে আইসল্যান্ডে। তাহলে উষ্ণ প্রস্রবণের আমরা দেখলাম যে 3 ভাবে হতে পারে। একটা হচ্ছে যে যেহেতু ভূ অভ্যন্তরে জলটা অনেকটা নিচে গভীরে অবস্থান করে এবং যত অভ্যন্তরে যাব তত তাপমাত্রা বাড়ে, সেই জন্য জলটা অটোমেটিক্যালি উষ্ণ হয় এবং সেই উষ্ণ জল কোনো ফাটল, ভূপৃষ্ঠে অবস্থিত কোনো ফাটল বা দারুণের মাধ্যমে সেটা বেরিয়ে আসে। আর একটা হতে পারে আগ্নেয়গিরি অধ্যুষিত অঞ্চলে, সেখানে মানে যেহেতু আগ্নেয়গিরি, সেজন্য ওখানে জল অটোমেটিক্যালি উষ্ণই হবে স্বাভাবিক, এবং সেই উষ্ণ জলটা বাইরে বেরিয়ে আসবে। এরকম রয়েছে আইসল্যান্ডে। তাহলে উষ্ণ প্রস্রবণ কাকে বলে এবং উদাহরণ তোমরা শুনলে। এরপরে তৃতীয়টা হচ্ছে খনিজ প্রস্রবণ, মানে জলের প্রকৃতি অনুযায়ী শীতল, উষ্ণ। 3 নাম্বারটা হচ্ছে খনিজ প্রস্রবণ। অনেক প্রস্রবণের জলে বিভিন্ন প্রকার খনিজ পদার্থ, লবণ যেমন সালফার, সোডিয়াম ক্লোরাইড, লোহা ইত্যাদি দ্রবীভূত অবস্থায় থাকে। এগুলোকে বলে হচ্ছে খনিজ প্রস্রবণ। কারণ পৃথিবীর অভ্যন্তরে তোমরা জানো কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদানই কি, লোহা, নিকেল, এগুলো। তারপরে রয়েছে গুরুমণ্ডল, সেখানেও নানান রকম খনিজ পদার্থ রয়েছে। তাহলে ওখান থেকে যখন জলটা বেরোবে, নিশ্চয়ই খনিজগুলোও বেরোবে। তাহলে ওই খনিজ পদার্থ, লবণ যেমন সালফার, বললাম সোডিয়াম ক্লোরাইড, এগুলো দ্রবীভূত অবস্থায় থাকে, এগুলোকে খনিজ প্রস্রবণ বলে। এই খনিজ প্রস্রবণ যেমন বক্রেশ্বরে, কিন্তু পশ্চিমবঙ্গের বক্রেশ্বরেও রয়েছে, সহস্রাধারাতেও রয়েছে, বিহারের রাজগীর প্রভৃতি স্থানেও খনিজ প্রস্রবণ রয়েছে। এই খনিজ প্রস্রবণের জল কিন্তু খুব স্বাস্থ্যকর, কারণ এখানে বিভিন্ন মিনারেল থাকতেছে, সেজন্য এই জলটা হচ্ছে কি খুব স্বাস্থ্যকর। এবং এই জলে অনেক স্কিনের রোগ, ধরো যে কোনো চর্মরোগ, এগুলো কিন্তু অনেক সময় ঠিক হয়ে যায়, যেহেতু এটা একদম একে তো উষ্ণ, তারপরে আবার এখানে নানান রকম মিনারেল রয়েছে। আচ্ছা, তাহলে এটা হলো তোমাদের জলের প্রকৃতি অনুযায়ী। এই উষ্ণ প্রস্রবণের আর একটা ধরন কি বলতো, গিজার। তোমরা জানো অনেকের বাড়িতেও গিজার থাকে, তাই না? গিজারে কি হয় যে জল ও বাষ্প নিয়মিতভাবে কিছু সময়ের ব্যবধানে, সেটা সময়ের ব্যবধানটা কয়েক সেকেন্ড হতে পারে, কয়েক ঘন্টাও হতে পারে। তাহলে অনেক সময় অনেক প্রস্রবণে দেখা যায় জল ও বাষ্প মানে এই কিছুক্ষণ গ্যাপ দিয়ে দিয়ে একটা স্তম্ভের মতো প্রবল বেগে নির্গত হচ্ছে, তখন তাকে আমরা বলি হচ্ছে কি গিজার। এটা কিন্তু একটা উষ্ণ প্রস্রবণেরই ভাগ, ওটারও জল উষ্ণ গরম। যেমন এই গিজার রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রের ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কে। এটা হচ্ছে ওল্ড ফেইথফুল গিজার। এটা প্রায় 1 ঘন্টা অন্তর অন্তর, আমি বললাম কয়েক সেকেন্ড থেকে কয়েক ঘন্টা গ্যাপ হতে পারে, 1 ঘন্টা অন্তর অন্তর অনেক উঁচুতে 40 থেকে 60 মিটার ঊর্ধ্বে এই উষ্ণ জলটা বাইরে বেরিয়ে আসে এবং স্থায়ী হয়। জলটা প্রায় 2 থেকে 5 মিনিট পর্যন্ত স্থায়ী হয়। তাহলে এখানেও খনিজ অনেক উঠে আসে। হ্যাঁ, এই খনিজগুলো পরে জলীয় দ্রবণ থেকে আলাদা হয়ে পড়ে। তাহলে গিজারটা কি, পাশাপাশি উষ্ণ প্রস্রবণ বলতে গেলে গিজারের প্রসঙ্গ আসবেই। এই গিজারটা আমি তোমাদের বললাম এবং আমি একটা ছবিও সংযোজন করে দিচ্ছি গিজারের। এই হলো তোমাদের জলের প্রকৃতি অনুযায়ী প্রস্রবণ। 3 নাম্বারটা হচ্ছে ভূতাত্ত্বিক গঠন ও শিলার প্রকৃতি অনুযায়ী। এখানে অনেকগুলো ভাগ রয়েছে ভূতাত্ত্বিক গঠন এবং শিলার প্রকৃতি অনুযায়ী। এক এক করে নামগুলো বলছি, ছক তো তোমাদের আগে দিয়ে দিয়েছি, ছক থেকে দেখে নেবে। শিলার গঠন ও প্রকৃতি অনুযায়ী ভৃগতট পাদদেশ প্রস্রবণ, নতিঢাল প্রস্রবণ, চ্যুতি প্রস্রবণ, দারণ প্রস্রবণ, ডাইক প্রস্রবণ, সমান্তরাল প্রস্রবণ, দ্রবণ প্রস্রবণ, অবনত জলপীঠ প্রস্রবণ। এরকম অনেকগুলো ভাগ রয়েছে, কোনো কোনো জায়গায় আরও একটা দুটো এক্সট্রাও আছে, যাক এ কটা করলেও হবে। এই বিভিন্ন প্রস্রবণগুলোর ছবিও আমি তোমাদেরকে এর সঙ্গে পাঠিয়ে দিচ্ছি। এবার একে একে এগুলার একটু ব্যাখ্যা করে দিই।
তাহলে তোমাদের এই প্রস্রবণের শ্রেণী বিভাগটা শেষ হবে। প্রথমে আসি ভৃগতট পাদদেশ প্রস্রবণ। কোনো কোনো সময় কি হয়, একটা উচ্চভূমির একদিকের ঢাল খুব খাড়া এবং বিপরীত দিকের ঢাল যথেষ্ট মৃদু। ঠিক আছে, একদিকের কি বললাম, একদিকের ঢাল হচ্ছে খাড়া হয়, আবার অন্য উল্টো পাশের ঢালটা হচ্ছে মৃদু হয়। তো এই খাড়া ঢালটিকে, উচ্চভূমির যেই খাড়া ঢালটিকে, এটাকে আমরা কি বলবো, ভৃগু ঢাল বা ভৃগু তট। আর বিপরীত দিকের যেটা মৃদু ঢাল, মানে অত ঢাল নেই, সেটাকে বলবো হচ্ছে নতি ঢাল। এই উচ্চভূমিটার ভেতরে যদি চুনাপাথর, চক, এগুলোর মতো প্রবেশ্য, এগুলো তো প্রবেশ্য শিলাস্তর তোমরা জানো, এবং তার নিচে অপ্রবেশ্য কাদা পাথরের স্তর থাকে। আর অপ্রবেশ্য শিলাস্তরটা যদি ভৃগতটের দিকে উন্মুক্ত থাকে, তাহলে কি হবে, উভয় শিলাস্তরের সংযোগস্থলে একটা প্রস্রবণের সৃষ্টি হবে। তাকে বলবো হচ্ছে ভৃগতট পাদদেশ প্রস্রবণ। এটা ছবি দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো ছবিতে সুন্দর করে দেওয়া আছে, নিচে অপ্রবেশ্য স্তর, তারপরে প্রবেশ্য স্তর। ঠিক আছে, এই প্রবেশ্য একদিকে হচ্ছে তোমার ভৃগু ঢালটা দেওয়া আছে, অপর দিকের মৃদু ঢালটা নতি ঢাল। এখানে চক আর চুনাপাথর, দেখো চুনাপাথর দেওয়া আছে, তার নিচে কাদা পাথরের স্তর। তাহলে সেখানে এই দুটো সংযোগস্থলে কি হচ্ছে, একটা প্রস্রবণ, দেখো জল বেরিয়ে যাচ্ছে, সেটাকে বলছি আমরা ভৃগতট প্রস্রবণ। তাহলে এটা হচ্ছে যেই দিকটা খাড়া ঢাল, আর যে দিকটা নতি ঢাল মানে মৃদু ঢাল, তাহলে সেই দিকেও একটা প্রস্রবণ হচ্ছে, সেটাকে কি বলবো, নতি ঢাল প্রস্রবণ। এই নতি ঢাল প্রস্রবণে কি হচ্ছে, এরা যেহেতু এদের ঢাল খুব কম থাকে, এরা অনুভূমিক তলের সঙ্গে যে কোনো অবস্থান করবে, তাকে তার নতি ঢাল বলবে। এটা ভৃগুতল তাহলে কোন দিকে হবে, নিশ্চয়ই ভৃগতট পাদদেশে বিপরীত দিকে হবে। এই তাহলে এখানেও প্রবেশ্য শিলা এবং অপ্রবেশ্য শিলার সংযোগস্থলে একটা প্রস্রবণের সৃষ্টি হচ্ছে, একে বলা হচ্ছে নতি ঢাল প্রস্রবণ। পরে চলে আসি চ্যুতি প্রস্রবণ। চ্যুতি প্রস্রবণ হচ্ছে কি, যদি চ্যুতি মানে জানো কোনো ফাটল তৈরি হচ্ছে, যদি চ্যুতির ফলে কোনো প্রবেশ্য শিলাস্তর এবং প্রবেশ্য শিলাস্তর তো অপ্রবেশ্য শিলাস্তরেরই উপর অবস্থান করে, তাহলে প্রবেশ্য শিলাস্তরের মধ্যে যে ভৌম জলটা থাকলো, সেটা কি হবে, নিচের দিকে প্রবাহ বন্ধ হয়ে যায়, এবং তখন চ্যুতির তল বরাবর ভূপৃষ্ঠে কি হচ্ছে, প্রস্রবণের সৃষ্টি হয়, একে বলা হয় হচ্ছে চ্যুতি প্রস্রবণ। এটাও একটা ছবি রয়েছে সুন্দর, ছবিটা দেখলে বুঝতে পারবে যে দেখো এখানে প্রবেশ্য শিলা এবং অপ্রবেশ্য শিলা সংযোগস্থলে একটা প্রস্রবণের সৃষ্টি হয়েছে, এবং এখানে একটা ফাটফেটে চ্যুতি তৈরি হয়েছে বলেই এটা হয়েছে, নাহলে কিন্তু ওটা হতো না, ওখান দিয়ে জল বেরোতো না। তারপরে রয়েছে হচ্ছে তোমার সন্ধি বা দারুণ প্রস্রবণ। যেসব শিলাস্তরে অনেক সন্ধি মানে ওই যুক্ত অনেক সন্ধি বা দারণ থাকে, সেখান দিয়ে জল প্রবেশ করে ভূ অভ্যন্তরের ভৌম জলের পরিমাণকে বৃদ্ধি করছে। এবার ওই সন্ধি দারণ ভূপৃষ্ঠের যে স্থানে হচ্ছে উন্মোচিত হচ্ছে, ওই সন্ধি দারণের মুখটা তো ভূপৃষ্ঠের কোনো একটা জায়গায় খোলা, তাহলে সেই স্থানে কি হচ্ছে, ভূ অভ্যন্তরের জলটা প্রস্রবণের আকারে নির্গত হচ্ছে, এটাকে বলবো আমরা সন্ধি বা দারুণ প্রস্রবণ। সমস্ত ছবি আমি পাশাপাশি দিয়ে দিচ্ছি, দেখলেই বুঝতে পারবে। তারপরে রয়েছে হচ্ছে কি ডাইক প্রস্রবণ। যদি কোনো ডাইক জাতীয় আগ্নেয় উদ্ভিদ, মানে ডাইক বা সিল, এগুলো হচ্ছে আগ্নেয় শিলা, যদি কোনো ডাইক উদ্ভিদ বা আগ্নেয় উদ্ভিদ কি করে, আগ্নেয় ভৌম জলপূর্ণ কোনো প্রবেশ্য শিলাস্তরটাকে ভেদ করে, দেখো ডাইকের ছবি দেওয়া আছে, ডাইকটার ছবি দেখলে বুঝতে পারবে যে ডাইকটা উলম্বভাবে আছে এবং প্রবেশ্য শিলাস্তরকে ফাটিয়ে দিচ্ছে, প্রবেশ্য শিলাস্তর, এবং তাহলে প্রবেশ্য শিলাস্তর আর হচ্ছে ডাইকের সন্ধিস্থলে প্রস্রবণের সৃষ্টি হচ্ছে, একে বলা হয় হচ্ছে ডাইক প্রস্রবণ। পরেরটা দেখো সমান্তরাল প্রস্রবণ। সমান্তরাল প্রস্রবণটা কি, সমান্তরাল প্রস্রবণের বলছে যে ভূত্বকে অনেকগুলো সমান্তরাল শিলাস্তরের মাঝে একটি প্রবেশ্য শিলাস্তর থাকলো,
ঠিক আছে, ধরো অপবেশ্য, প্রবেশ্য, অপবেশ্য, প্রবেশ্য, এরকম সমান্তরাল আছে। তার মধ্যে একটি প্রবেশ্য শিলাস্তর থাকলে সেখানে অবশ্যই সেখানে ভৌমজল থাকবে। তাহলে সেই ভৌমজল থেকে যখন প্রস্রবণ সৃষ্টি হবে, তাহলে সেইগুলো হচ্ছে সমান্তরাল হয়, এদের সমান্তরাল প্রস্রবণ বলা হয়। পরে আসছে হচ্ছে দ্রবণ প্রস্রবণ। এই দ্রবণ প্রস্রবণের আর একটা নাম হচ্ছে, জেনে রাখো, ভক্লুসিয়ান প্রস্রবণ। ভক্লুসিয়ান প্রস্রবণটা কি বলছে? চুনাপাথর গঠিত অঞ্চলে যদি বৃষ্টিপাত হয় বা ধরো কোনো নদী এসে পতিত হলো, তাহলে কি হবে? সেই জল বিভিন্ন ফাটল, তারপরে হচ্ছে তোমার সন্ধি বা দারুণ, এগুলো দিয়ে কি করবে? ভূগর্ভে প্রবেশ করবে। এরপর ভূগর্ভে সেই জল কি হবে? চুনাপাথর যেহেতু, তাহলে ভূগর্ভে সেই জল দ্রবণ, চুন তো জলে দ্রবীভূত হয় জানো, সেই দ্রবণ চুনটা দ্রবীভূত হবে। দ্রবীভূত হলে পরে কি হবে? সেই ফাটল, যে ফাটলটা যতটুকু ছিল তার থেকে অনেক বড় ফাটল হয়ে গেল, ফাটলগুলোকে প্রসারিত করতে থাকে। অন্যদিকে তেমনি নিচের দিকে নামতে নামতে চুনাপাথর স্তরের নিচের যে অপবেশ্য শিলাস্তর পর্যন্ত প্রায় পৌঁছে যায়। ঠিক আছে, এই যে একদম অপবেশ্য শিলাস্তর পর্যন্ত পৌঁছালো, একসময় কি হচ্ছে? সেই ভূগর্ভের জলটা ওই প্রসারিত ফাটলগুলোর মধ্য দিয়ে সহজেই প্রবাহিত হচ্ছে, হয়ে চুনাপাথর স্তরের একেবারে নিচ থেকে প্রবল বেগে প্রস্রবণ রূপে বা বেরোচ্ছে। একেই বলা হয় হচ্ছে কি? দ্রবণ প্রস্রবণ বা ভক্লুসিয়ান প্রস্রবণ। যেহেতু চুনাপাথরটা জলে দ্রবীভূত হয়ে এই প্রস্রবণটা হলো, সেজন্য এটার নাম হচ্ছে দ্রবণ প্রস্রবণ। আর এটার ভক্লুসিয়ান নাম কেন? এটা হচ্ছে প্রথম ফ্রান্সের রোন নদীর উপত্যকায়, যেখানে চুনাপাথর গঠিত অঞ্চল, সেখানে ফন্টেন দ্য ভোকলুস, এই ফন্টেন দ্য ভোকলুস নামক প্রস্রবণটা থেকে এই ভক্লুসিয়ান প্রস্রবণের উৎপত্তি হয়েছে। এটা অনেক সময় অবজেক্টিভ দিতে পারে যে এই ভক্লুসিয়ান প্রস্রবণ কোথা থেকে উৎপত্তি হয়েছে, তাহলে কি বলবে? রোন নদীর উপত্যকায় চুনাপাথর গঠিত অঞ্চলে এই দ্রবণ প্রস্রবণ দেখা যায়, এবং সেই থেকে এটাকে দ্রবণ প্রস্রবণও বলা হয় বা ভক্লুসিয়ান প্রস্রবণও বলা হয়। এটারও ছবি আমি তোমাদেরকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি। এই হলো তোমাদের প্রস্রবণের শ্রেণী বিভাগ। তাহলে প্রস্রবণ কি, প্রস্রবণের উৎপত্তির অনুকূল অবস্থা, ভারতে প্রস্রবণ কোথায় কোথায় অবস্থিত, প্রস্রবণের শ্রেণীবিভাগ, ঠিক আছে, এবং প্রত্যেকটা শ্রেণীবিভাগের সঙ্গে ছবি, প্রস্রবণের শ্রেণীবিভাগের ছক, হ্যাঁ, এই সমস্ত আমি তোমাদের এই লিঙ্কটাতে দিচ্ছি। তোমরা খুব ভালোভাবে শুনবে এবং ভালোভাবে ছবি দেখে দেখে পড়বে, তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে না। এবং এখানে একটা গিজারের কথাও বলা হয়েছে, উষ্ণ প্রস্রবণের একটা ধরন, সেটারও ছবি দিচ্ছি। প্রচুর ছবি, প্রচুর ছক আছে, হ্যাঁ, সুতরাং যদি পড়ো মন দিয়ে তাহলে কিন্তু বুঝতেই পারবে। এর সঙ্গে আর একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে অ্যাকুইফার। সেটা তোমাদেরকে একটু বলে দিই। হ্যাঁ হ্যাঁ, সেটা তোমাদেরকে আমি একটুখানি বলে দিই। এটা অ্যাকুইফারটা বলে দিলে তোমাদের এই ভৌমজলের এই ব্যাপারটা একটু কমপ্লিট হবে। অ্যাকুইফার বা আর্টিজিও কূপ তোমরা শুনছো, তাই তো? অ্যাকুইফার কি বা আর্টিজিও কূপ কি? আর্টিজিও কূপেরও ছবি টবি আছে, আমি ছবি শুদ্ধই সব দিচ্ছি লিঙ্কে। আর্টিজিও কূপ কোথায় গড়ে উঠবে এবং কেনই বা গড়ে উঠবে, কিভাবে গড়ে উঠবে, ঠিক আছে? এটা খুব সহজভাবে একটু বলি। এটা আর্টিজিও কূপটা প্রথমে হচ্ছে কি হচ্ছে, এখানে আর্টিজিও কূপে কি হয়? এটা একটা চাপ বিশিষ্ট প্রস্রবণ, মানে এখানে কি করা হয়? পাম্প করে কিন্তু জলটাকে বার করে আনা হয়, চাপ বিশিষ্ট প্রস্রবণ। তাহলে যেখানে ধরো ওপরের জলের স্বাভাবিক চাপ থাকছে, নিচের জল প্রবল বেগে ফোয়ারার মতো উঠে আসবে, তাকে বলবো আর্টিজিও কূপ। আর একটু খুলে বলি, ধরো ভাঁজযুক্ত শিলা মানে কি? একটা প্রবেশ্য শিলা, একটা অপ্রবেশ্য শিলা, এগুলো আছে। তাহলে দুটো অপ্রবেশ্য শিলা, নিচে তো অপ্রবেশ্য শিলা থাকতেই হবে, না তো জলটা প্রবেশ্য শিলাস্তর দিয়ে ঢুকে অপ্রবেশ্য শিলাস্তর যদি না থাকে তাহলে তো জলটা বেরিয়ে যাবে। তাহলে অপ্রবেশ্য শিলা থাকতে হবে যাতে জলটা প্রবেশ্য শিলাস্তর থেকে নিচের দিকে বেরিয়ে যেতে না পারে।
তাহলে বলা হচ্ছে কি, যদি শিলা এরকম একটা থাকে যে ধরো উপরের স্তরটাও অপবেশ্য, নিচের স্তরটাও অপবেশ্য, শুধু মাঝখানে রয়েছে প্রবেশ্য শিলাস্তর, তাহলে তোমাদের মনে হবে তাহলে জলটা কোথা দিয়ে ঢুকলো? জলটা ঢুকলো কোথা দিয়ে? এই যে প্রবেশ্য শিলাস্তর, এই শিলাস্তরের মাথা দুটো তো ভূপৃষ্ঠ উন্মুক্ত, তাই না? তাহলে অপ্রবেশ্য শিলাস্তরেরও মাথা দুটো ভূপৃষ্ঠ উন্মুক্ত, যেহেতু ওটার প্রকৃতি অপবেশ্য সেজন্য ওটা দিয়ে জল ঢুকতে পারছে না। আর প্রবেশ্য শিলাস্তরের প্রকৃতি জল ঢুকতে পারে, ওটার যে ভূপৃষ্ঠের যে অংশটা দুই প্রান্ত উন্মুক্ত থাকে। তাহলে ধরো বৃষ্টি হচ্ছে, তাহলে বৃষ্টিপাতের জল কি হবে? ওই দুই প্রান্ত দিয়ে এসে প্রবেশ্য শিলাস্তরের এক মধ্যভাগে জমবে। আর নিচে তো অপবেশ্য শিলাস্তর রয়েছে, যেতে পারছে না জলটা, উপরেও অপবেশ্য শিলাস্তর রয়েছে, সুতরাং কোনোভাবেই বেরোতে পারছে না, ওই প্রবেশ্য শিলাস্তরের মধ্যে জলটা থাকছে। তাহলে প্রবেশ্য শিলাস্তরের নিচে যেতে পারছে না, উপরে অপবেশ্য শিলাস্তর থাকছে, তার ফলে জলটার ওখানে চাপ কিন্তু খুব বেশি থাকবে, তাই না? যদি নিচেও যেতে না পারে, উপরেও বেরোতে পারছে না, অথচ জল রয়েছে ওখানটা, তাহলে জলের নিশ্চয়ই একটা চাপ থাকবে, সেই চাপটা কিন্তু অনেকটা বেশি থাকবে। তাহলে এই দুই প্রান্ত অনেক উপরে থাকে, মানে এই যে প্রবেশ্য শিলাস্তরের ভূপৃষ্ঠে উন্মুক্ত হয়ে থাকে, তাহলে দুই প্রান্তটা তো অনেক উপরে, আর এই শিলাস্তর অনেক গভীরে, তাহলে অনেকটা নিচে জলের চাপটা থাকছে। এই অবস্থায় মধ্যভাগের এই যে প্রবেশ্য শিলার মধ্যে যদি আমি একটা কূপ খনন করি, তাহলে কি হবে? প্রবেশ্য স্তরের জলটা স্বাভাবিকভাবেই কিন্তু কি হবে, আপনা আপনি, মানে জলের চাপেই ওটা আপনা আপনি প্রবল বেগে ওপরে উঠতে থাকে। এই কূপকে বলা হয় হচ্ছে কি আর্টেজিও কূপ, ঠিক আছে? এটা ফ্রান্সের আটোয়েস প্রদেশে 1226 সালে, এই অবজেক্টিভগুলো তোমাদের লাগবে, 1226 সালে প্রথম এই ধরনের কূপ খনন করা হয়, এবং সেখান থেকে কিন্তু এই ধরনের কূপের নাম হয়েছে আর্টেজিও কূপ। তাহলে মনে রাখতে হবে যে 1226 সালে উত্তর ফ্রান্সের আর্টেওয়েস নামক স্থানে এই প্রথম কূপ খনন করা হয়, এবং সেই থেকে এই ধরনের কূপ যেখানেই রয়েছে সেটাকে বলা হয় হচ্ছে আর্টেজিও কূপ। তাহলে এই আর্টেজিও কূপটা কিসের উপর নির্ভর করছে? দেখো, যদি দুই প্রান্তে খুব বেশ বৃষ্টিপাতের উপর নিশ্চয়ই নির্ভর করছে, যদি প্রচুর দুই প্রান্ত বৃষ্টিপাত হয় ভূপৃষ্ঠে, তাহলে ওই দুই প্রান্ত থেকে প্রচুর জল ওই প্রবেশ্য শিলাস্তর দিয়ে ঢুকে যাবে ভেতরে, তাহলে বৃষ্টিপাত বেশি হলে কি হবে? ওই ভৌম জলের জলপিঠটা অনেক উপরে উঠে যাবে, তাহলে পাম্পের সাহায্যে তখন কূপ থেকে জল তোলা হবে। তাহলে এইভাবে গুজরাটে রয়েছে, গুজরাটের আমেদাবাদ জেলায় বীরগাঁও নামক স্থানে এরকম কত মিটার গভীর, 232 মিটার গভীর একটা আর্টেজিও কূপ আছে। অস্ট্রেলিয়াও রয়েছে অসংখ্য আর্টেজিও কূপ। তাহলে এই আর্টেজিও কূপটা তোমরা বুঝলে। তাহলে এই আর্টেজিও কূপের জন্য অনুকূল অবস্থান কি কি, সেটা আমি একটা ছবির মাধ্যমে তোমাদেরকে, আর্টেজিও কূপ এবং তার অনুকূল অবস্থান এই দুটোই আমি ছবির মাধ্যমে তোমাদেরকে পাঠিয়ে দিচ্ছি, লিঙ্কের সঙ্গে দিয়ে দেবো। তাহলে প্রথমে কি হতে হবে আর্টেজিও কূপের জন্য? যে এখানে একটা কড়াইয়ের মতো অর্থাৎ অধভঙ্গের আকারে শিলাস্তর থাকতে হবে। আর কি থাকতে হবে? উপরে উপরে এবং নিচে অপ্রবেশ্য শিলাস্তর থাকতে হবে, মাঝখানে প্রবেশ্য শিলাস্তর থাকতে হবে। 3 নাম্বার কি হবে? প্রবেশ্য শিলাস্তরটি দুই প্রান্ত ভূপৃষ্ঠে উন্মুক্ত হতে হবে, যাতে বৃষ্টির জল ওখান দিয়ে ঢুকতে পারে। 4 নাম্বার পয়েন্টটা হচ্ছে কি, তার মানে কি হতে হবে? এই শিলাস্তরটি নিশ্চয়ই বৃষ্টিবহুল অঞ্চলে, মরুভূমি অঞ্চলে অবশ্যই হবে না, কারণ সেখানে তো বৃষ্টি হয় না, তাহলে বৃষ্টিবহুল অঞ্চলে অবস্থিত হতে হবে। দুই প্রান্ত, প্রবেশ্য শিলাস্তরের দুই প্রান্তের মাঝখানের যে কড়াইয়ের মতো অংশটা, অবনত অঞ্চলটা অপেক্ষা যথেষ্ট উঁচুতে অবস্থিত হওয়া প্রয়োজন। তাহলে এই কন্ডিশনগুলো হচ্ছে থাকতে হবে। অস্ট্রেলিয়ায় কি করা হয়? অস্ট্রেলিয়া এরকম যে অনেক তৃণভূমি আছে জানো তোমরা, ডাউনস, ওই অস্ট্রেলিয়া তৃণভূমি অঞ্চলে আর্টেজিও কূপ থেকে প্রচুর জল পাওয়া যায়, সেই জল দিয়ে ওখানে পশুপালন করা হয়, মেষ পালন করা হয়, ঠিক আছে? এই হলো আর্টেজিও কূপ। এই আর্টেজিও কূপ পড়তে গিয়ে তোমাদের 3টে টার্ম এক্সট্রা একটু জেনে রাখতে হবে, এগুলো অবজেক্টিভের জন্য। আর্টেজিও কূপ তো বুঝলে, এবার এই সঙ্গেই আর্টেজিও কূপের সঙ্গেই 3টে টার্ম, সেটা হচ্ছে যেমন ভৌম জলকে আমরা কি বলি? অ্যাকুইফার বা জলবাহী স্তর। এই অ্যাকুইফার বা জলবাহী স্তর
এইটার তিনটে ভাগ রয়েছে। এই তিনটে ভাগ কি কি? অ্যাকুইক্লুড, অ্যাকুইটার্ড, অ্যাকুইফিউজ। এটাও আমি তোমাদেরকে লিখে দিয়েছি, তোমরা ছবিটা দেখে নেবে। অ্যাকুইক্লুডটা কি? যে শিলাস্তর জল ধারণ করতে পারে, জলও ধারণ করতে পারে, মানে জল সঞ্চয় করতে পারে, ধরে রাখতে পারে, কিন্তু জলটাকে বের করতে পারে না, সেটাকে বলবো, সেই ধরনের সেই জিনিসটাকে বলবো কি? অ্যাকুইক্লুড। ঠিক আছে, উদাহরণ বলে দিচ্ছি, যেমন ধরো কাদা পাথর। কাদার মধ্যে কি থাকে? জল থাকে, কিন্তু সেই জলটা বাইরে বেরোতে পারে না। তাহলে এটা হচ্ছে অ্যাকুইক্লুড। এই ধরনের শিলাকে বলবো আমরা অ্যাকুইক্লুড। অ্যাকুইটার্ড, অ্যাকুইটার্ড হচ্ছে কি? যে শিলাস্তর, মানে ওটা অপবেশ্য শিলাস্তর, মনে করো এটা গ্রানাইট, অপবেশ্য শিলা। অপবেশ্য শিলা হলেও খুব কম পরিমাণে জল, গ্রানাইট কিন্তু না, মানে উদাহরণ বলছি, যে কোনো একটা অপবেশ্য শিলা, সেটা অপবেশ্য শিলা, গঠনগতভাবে অপবেশ্য শিলা, ওটার মধ্যে দিয়ে জল পাস হওয়ার কথা না, কিন্তু তবুও দেখা যায় যে ও খুব কম পরিমাণে জল সঞ্চয় করছে এবং জলটাকে বের করছে। সেই ধরনের শিলাকে বলবো অ্যাকুইটার্ড। যেমন কাদার সঙ্গে বালি মিশ্রিত স্তর। বালি তো জল ধরে রাখতে পারে না, কিন্তু কাদা কি করছে? আবার জল ধরে রাখতে পারছে, তাহলে দুটোই মিক্সড। তাহলে বালি যেহেতু ওটা জল ধরে রাখতে পারে না, তাহলে সেটা তো জল ক্ষরণও করা সম্ভব না, কিন্তু করছে, সেই ধরনের শিলাকে বলবো অ্যাকুইটার্ড। অ্যাকুইফিউজ, যে শিলাস্তর কোনোভাবেই জল ধরেও না, বেরও করতে পারে না, সেগুলো যেমন গ্রানাইট, ব্যাসাল্ট, এগুলোকে বলবো অ্যাকুইফিউজ। তাহলে এই অ্যাকুইফার বা জলবাহী স্তরটায় তিনটে শ্রেণী টাইপ রয়েছে। ঠিক আছে, এই সমস্ত, আর যেটা অ্যাকুইফার সেটা তো জানোই, অ্যাকুইফার হচ্ছে যেটা আর্টিজিও কূপ বললাম আমরা, যে দুটো ভাঁজযুক্ত শিলা, উপরে নিচে অপবেশ্য, মাঝখানে প্রবেশ্য শিলাস্তর থাকবে, আর শিলাস্তরের দুই প্রান্ত ভূপৃষ্ঠ উন্মুক্ত থাকবে, ভৌমজল থাকবে সেখানে, সেটা অ্যাকুইফার। এই অ্যাকুইফারটা যদি ধরো, মনে করো ওর উপরেও অপবেশ্য, নিচেও অপবেশ্য, এইবার যদি এই উপরে অপবেশ্য শিলাস্তর না থাকতো, তাহলে কি হতো? তাহলে তো জলটা বেরিয়ে যেত। সেই জন্য বলছে যে অ্যাকুইফারকে বেষ্টন করে যে শিলাস্তর থাকে, যার ফাঁক থাকে, তার মধ্যে ফাঁকগুলো জলপূর্ণ হয়, কিন্তু জলটা বার হয় না, সেটা কি আমরা বলবো হচ্ছে কি? অ্যাকুইক্লুড। ঠিক আছে, তাহলে সমস্ত অ্যাকুইফারের পাশে কিন্তু অ্যাকুইক্লুড থাকে। তাহলে এই অ্যাকুইফার এবং অ্যাকুইক্লুডের মধ্যে একটা তুলনা আছে। এই তুলনাটা তোমাদের আমি ছকের সাহায্যে দেখিয়ে দিচ্ছি, এটা পড়বে। একটু মুখেই বলে দিই তুলনাটা কি। হ্যাঁ, অ্যাকুইফার আর অ্যাকুইক্লুডের মধ্যে তুলনাটা। অ্যাকুইফার হলো কি? জলবাহী স্তর, আর অ্যাকুইক্লুড কি হচ্ছে? জল বেরোতে দিচ্ছে না, তাই ওটা জলরোধক স্তর। অ্যাকুইফার নিশ্চয়ই সছিদ্র হবে এবং প্রবেশ্য হবে, আর অ্যাকুইক্লুড যদিও বা ছিদ্র থাকে, কিন্তু ওটা প্রবেশ্য না। তা ও যে অ্যাকুইফার জল সরবরাহ করছে, তাই মানুষের কাজে জলটা কাজে লাগে, কিন্তু অ্যাকুইক্লুড কি হচ্ছে? জল সরবরাহ করতে পারছে না, জল সঞ্চয় করে রাখছে, পরে কাজে লাগে, সুতরাং এটা পরোক্ষ উপকারিতা আছে। তো এইভাবে আমি ছকটা দেখিয়েছি, তোমরা অ্যাকুইফার অ্যাকুইক্লুডের তুলনাটাও পড়বে। তো এই হলো তোমাদের প্রস্রবণ এবং তার সঙ্গে রিলেটেড সমস্ত বিষয়, ছবি, ছক, লেখা, মুখে বলা, সমস্ত কিছুর মাধ্যমে কিন্তু দেওয়া হলো। এবার তোমাদের কাছে বই থাকলে একটু দেখে নিলেই হয়ে যাবে। এবার যদি বই নাও থাকে, তোমরা একটু মন দিয়ে শুনলেও কিন্তু পড়তে পারবে। তো এগুলো আজকে এই বিষয়টা এখানেই শেষ করছি। তোমরা শোনো, বোঝো, তারপরে যদি না বোঝে, তারপরেও যদি কোনো প্রবলেম হয়, তবে তো ক্লাসের সময় বলবেই। ঠিক আছে, আজকে এটা এখানেই শেষ করছি। এবার কোথায় দিতে